সো ফাইনালি দেখে ফেললাম ২০২৫ সালের সবচেয়ে হাইপ তোলা ছবি সেটা হচ্ছে 'ধুরন্ধর'। সো আপনারা হয়তোবা জানেন ২০২৫ সালের ৫ই ডিসেম্বর রণবীর সিং অভিনীত এবং হচ্ছে আদিত্য দার পরিচালিত ছবি 'ধুরন্ধর' রিলিজ পায় এবং এই ছবিটা রিলিজ পাওয়ার পরে হচ্ছে যে এটার হাইপ একদম তুঙ্গে উঠে যায়। সো আজকে আমরা আলোচনা করার ট্রাই করব যে আসলে কি ছবিটা হাইপ অনুযায়ী ছিল নাকি আসলে হাইপ অনুযায়ী ছবিটা ছিল না, একটা এভারেজ মান ছবি ছিল। সেটাই হচ্ছে আজকে আমরা আলোচনা করার ট্রাই করব। সো বেশি কথা বলব না, চলুন যাওয়া যাক ডিরেক্ট রিভিউ। সো ১ম এ যদি আমি এই ছবিটার স্টোরি নিয়ে কথা বলি, সো আপনারা হয়তোবা জানেন যে এই ছবিটা হচ্ছে একটা ট্রু ইভেন্ট স্টোরি। এটা বাস্তব গল্প এখানে দেখানো হইছে। বাট এই গল্পটা হচ্ছে যে অনেক লং একটা স্টোরি। তো স্টোরিটা এত লং, ডিরেক্টর চাইলে এই ছবিটা হচ্ছে যে একটা সিরিজ আকারে রিলিজ করতে পারত। অর্থাৎ সিজন 1, সিজন 2, সিজন 3 এভাবে রিলিজ করতে পারত। ডিউরেশন হচ্ছে প্রায় ৩ ঘন্টা ২৫ মিনিট। যদিও এটা সিনেমা হলে নাকি ডিউরেশনটা আরো ১০-১৫ মিনিট বেশি ছিল। বাট আমি জানি না আসলে Netflix এ কি কাটছাঁট করে দিছে ৩ ঘন্টা ২৫ মিনিটে। যাই হোক ছবিটার যেই ৩ ঘন্টা ২৫ মিনিটও কিন্তু কম না। ৩ ঘন্টা ২৫ মিনিটও হচ্ছে একটা লং টাইম। সো বুঝতেই পারতেছেন যে স্টোরিটা অনেক একটা লং স্টোরি। তো দেখেন যদিও ৩ ঘন্টা ২৫ মিনিটের লাস্ট আমি কোন ছবি দেখছিলাম আমার মনে নাই। হয়তোবা এনিমেল দেখছিলাম ৩ ঘন্টার প্লাস ছবি। তো ৩ ঘন্টা প্লাস ছবির ভিতরে হয় কি মানে ডিউরেশন বেশি থাকার কারণে বেশ কিছু জিনিস হচ্ছে যে স্লো থাকে। বাট হচ্ছে যে 'ধুরন্ধর' এ কিন্তু বিষয়টা তেমন না। তার কারণটা হচ্ছে 'ধুরন্ধর' এ স্টোরিটাই লং। এখানে স্লোলি কিছু দেখানো হয়নি। গল্পটা ঠিক গল্পের ফ্লো তেই এগিয়ে গিয়েছে। কিন্তু গল্পটা অনেক লং হওয়ার কারণে অর্থাৎ এখানে ৩ ঘন্টা ২৫ মিনিট আপনারা যে দেখবেন, ৩ ঘন্টা ২৫ মিনিটে আপনারা একদম কোন জায়গায় বোরিং হবেন না। অর্থাৎ আপনারা অরিজিনাল স্টোরি দেখতেছেন। কোন জায়গায় আপনার মনে হবে না যে এখন একটু আমি টেনে দেই। এরকম আপনার কখনোই মনে হবে না। নরমালি ছবিগুলোর মধ্যে কি হয় যেগুলো একটু বেশি ডিউরেশনের ছবি দেখবেন যে কিছু জিনিস একটু স্লো থাকে। মন চায় ওগুলো একটু টেনে দেয়। কিন্তু 'ধুরন্ধর' এ হচ্ছে যে ওই জিনিসটা আপনি পাবেন না। প্রত্যেকটা মিনিট হচ্ছে টানটান উত্তেজনা থাকে। বিশেষ করে শেষে হচ্ছে যে বেশি টানটান উত্তেজনা থাকে। সো স্টোরিটা এত বড় ডিরেক্টর চাইলেই হচ্ছে যে এই ছবিটা একটা সিরিজ আকারে দিতে পারত। অর্থাৎ সিজন 1, সিজন 2 মানে এটা জাস্ট আমরা পার্সোনালি মনে হইল। তো যাই হোক অর্থাৎ স্টোরি নিয়ে জাস্ট আমি এটাই বলব যে এটা একটা ট্রু ইভেন্ট স্টোরি যেহেতু স্টোরিটা অসাধারণ ছিল এবং এটা একটা লং স্টোরি। সো লং স্টোরি হওয়ার কারণে হচ্ছে যে আপনার দেখতে ভালো লাগবে। বোরিং ফিল হবেন না। এছাড়া এন্টারটেইনমেন্ট আছে, এটার মধ্যে কমেডিও আছে। ছোট ছোট কমেডিগুলা ছিল যেই জিনিসগুলো আসলে ওয়ার্ক করছে আমার কাছে মনে হইছে। সো এবার যদি আমি বলি আমি অ্যাক্টিং এর কথা। দেখেন এই ছবিটা রিলিজ পাওয়ার পর সবচেয়ে বেশি যিনি হচ্ছে যে মানে হাইপে ছিলেন সোশ্যাল মিডিয়াতে তিনি হচ্ছেন অক্ষয় খান্না। আমি যদি ভুল না করে থাকি। তার দিকে স্পটলাইট বেশি ছিল। কিন্তু তার অ্যাক্টিংও কিন্তু আসলেই ভালো ছিল। অর্থাৎ অনেক বছর পর সে অ্যাক্টিং এ আসছে যদি আমি ভুল না করে থাকি। অনেক বছর পর সে এই ছবিতে অ্যাক্টিং করছেন। সো অনেক বছর পর অ্যাক্টিং করার কারণে হচ্ছে তার উপর স্পটলাইটটা বেশি ছিল। বাট এই ছবিতে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স দিয়েছে হচ্ছে রণবীর সিং। ইয়েস, আমি যদি সত্যি কথা বলি আমি রণবীর সিং এর খুব একটা ছবি দেখি নাই। আসলে আমি রণবীর সিং এর খুব একটা ছবি দেখি নাই। পার্সোনালিও রণবীর সিং এর খুব একটা ভালো লাগে না। বাট এই ছবিটাতে রণবীর সিং জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছে। অর্থাৎ এই যে আমরা যেন প্রত্যেক বছরে ইন্ডিয়াতে হচ্ছে যে স্পাই মুভি দেখতে পাই। এখন পর্যন্ত আমি যতগুলো স্পাই এইরকম জনরার মুভি দেখছি আমার কোন মুভিগুলো ঐরকম মনে হয়নি। বাট এই ছবিটা মানে স্পাই ইউনিভার্সের ছবিটার মধ্যে জাস্ট অসাধারণ ছিল। সো এই জায়গায় হচ্ছে যে রণবীর সিং এর যেই অ্যাক্টিং এর পারফরম্যান্স তিনি যেই স্পাই একটা ক্যারেক্টার অভিনয় করেছেন অর্থাৎ কিছু সময় ছিল, একটা সিকোয়েন্স ছিল যখন হচ্ছে যে ইন্ডিয়াতে হচ্ছে যে আক্রমণ করে, অ্যাটাক করে। ওই সময় হচ্ছে যে তিনি যখন স্ক্রিনে দেখেন যে তার দেশে এতগুলো জায়গার ভিতরে হচ্ছে যে আক্রমণ হচ্ছে। ওই সময়ে সবাই ছিল একটা আনন্দ মুহূর্তে। কিন্তু উনি জাস্ট হচ্ছে যে রণবীর সিং স্ক্রিনে তাকিয়ে জাস্ট যে ফেসিয়াল খাইছে যে আসলে উনি খুব কষ্টে আছেন এবং উনি খুব দুঃখে আছেন। এই জিনিসটা জাস্ট অসাধারণ ছিল। অর্থাৎ তার অ্যাক্টিং ছিল একদম টপ নচ। কিন্তু অক্ষয় খান্না অনেকদিন পর অভিনয়ে ফেরার কারণে হচ্ছে যে মূলত স্পটলাইটটা তার দিকে বেশি ছিল। বাট আপনারা যারা মুভিটা দেখবেন, তারা দেখবেন যে মুভিটা দেখার সময় হচ্ছে যে আপনার রণবীর সিং এর পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লাগবে। এছাড়া এই জায়গায় অভিনয় করেছে সারা আর্জুন। তাকে আমি খুব একটা চিনি না। হয়তো এটা তার ফার্স্ট ফিল্ম। আমি আসলে জানিও না। তিনিও তার জায়গায় খুব ভালো অ্যাক্টিং করছেন। অর্থাৎ রণবীর সিং এর সাথে তাকে অ্যা মানিয়েছে। তো এছাড়া সঞ্জয় দত্ত এখানে অভিনয় করেছেন একজন এসপি হিসাবে। তার ক্যারেক্টারটা খুব ফানি ছিল এবং ডেঞ্জারাস ছিল। অর্থাৎ তাকে যেভাবে প্রেজেন্ট করছে আমার কাছে মনে হয় ইদানিংকালে সঞ্জয় দত্ত যেই ছবিগুলোর মধ্যে অ্যাক্টিং করছেন তার থেকে অনেকটা বেটার ক্যারেক্টার ছিল হচ্ছে যে এই 'ধুরন্ধর' ছবির ভিতরে এসপি ক্যারেক্টারটা। সো খুব ডেঞ্জারাস একটা ক্যারেক্টার ছিল। তো আমার কাছে মনে হইছে অ্যাক্টিং এবং স্টোরি এই ছবিটা সবকিছু একদম পারফেক্ট ছিল। বাট একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে কিছু জায়গায় কালার রেটিং খুবই বাজে ছিল। পরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে আসলে এই মুভিটার অরিজিনাল যেই হলে নাকি এই ছবিটার কালার রেটিং ভালো ছিল। বাট Netflix এ নাকি বেশ কিছু জায়গায় কালার রেটিং
মানে সরে যায় না, কি হইছে আমি জানি না, এটা টেকনিক্যাল প্রবলেম হইতে পারে। সো ওই কালার রেটিং গুলা ছাড়া ছবিটা অসাধারণ ছিল। এছাড়া ছবিটার হচ্ছে আমার যদি আমি একটা বেস্ট সিকোয়েন্স বলি, সেটা হচ্ছে যে হামজা অর্থাৎ রণবীর সিং ক্যারেক্টারটা যখন হচ্ছে রেহমান ডাকাত অর্থাৎ হচ্ছে যে আখ্যাই খান্নাকে এসপির কাছে ধরায়া দিতে যায়, তো ওই গাড়ির ভিতর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওই যেই সিনটা ছিল, ওই সিনটা ছিল আমার এক কথায় অসাধারণ। অর্থাৎ আমি যখন ওই সিনটা দেখতেছিলাম, ১ সেকেন্ডের জন্য আমি হচ্ছে যে মনে হয় নাই যে আমি একটু টেনে দিই। মানে একটা টান উত্তেজনা এবং ওই জায়গায় যে অ্যাক্টিংটা ছিল। রেহমান ডাকাত বারবার বলতেছিল গাড়ি থামানোর জন্য। কিন্তু রণবীর সিং খুব টেকনিক্যালি হচ্ছে যে গাড়িটা থামায়নি এবং শেষ পর্যন্ত তার যে টার্গেট, যে শেষ পর্যন্ত তাকে নিয়ে হচ্ছে যে অর্থাৎ রেহমান ডাকাতকে নিয়ে হচ্ছে যে এসপির কাছে নিয়ে যেতে হবে। তার এই টার্গেটটা পূরণ করতে হবে। সো এই পুরা সিকোয়েন্সটা যে ছিল রেহমান ডাকাতকে এসপির হাতে তুলে দেওয়া, এই সিনটা ছিল আমার সবচেয়ে বেস্ট একটা মানে সিকোয়েন্স। সো এছাড়া অন্যান্য সিকোয়েন্স গুলো খুব পারফেক্ট ছিল। এখানে রণবীর সিং এর অ্যাক্টিংও খুব ভালো ছিল। অ্যাক্টিং তারকে দেখলেই বোঝা যাইত যে সে একজন স্পাই ক্যারেক্টার অভিনয় করতেছেন। এবং এই ছবিটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা একটা ২ টা জনরার মধ্যে পড়ে। একটা হচ্ছে গ্যাংস্টার জনরার মধ্যে পড়ে, আরেকটা হচ্ছে যে অ্যাকশন জনরার মধ্যে পড়ে। বাট এটার পার্ট 2 আসবে ১৯শে মার্চ ২০২৬ সালে। সো আমার কাছে মনে হইতেছে পার্ট 2 টা হচ্ছে যে রিভেঞ্জ জনরার মধ্যে পড়ে যাবে। এটা পার্সোনালি আমার মনে হইছে। তো এটা 2 তে হচ্ছে যে আরো অনেক কিছু থাকবে, সেটা আমরা দেখতে পারবো। সো এই ছিল এই 'ধুরন্ধর' ছবিটা নিয়ে। সো ওভারঅল যদি আমি এই ছবিটা একটা রেটিং দিতে চাই, তাহলে আমি দিব হচ্ছে 8 আউট অফ 10। সো আমার কাছে মুভিটা মোটামুটি ভালোই লাগছে। আপনারা যারা দেখেননি এখন পর্যন্ত, ভাবতেছেন যে দেখবেন কি দেখবেন না, তাদেরকে বলব জাস্ট ভাই Netflix এ যান। জাস্ট যেভাবেই হোক ছবিটা দেখে ফেলেন। কারণ অসাধারণ একটা ছবি। অসাধারণ একটা ছবি। এই ছবিটা না দেখলে হয়তোবা আপনারা মিস করবেন। কারণ বলিউডে আপনারা ইদানিং সময় দেখবেন যে, এই যে তাদের যেই পাকিস্তান, ইন্ডিয়া যেই মানে এই গল্প নিয়ে যেই ছবিগুলা বানায়, মেক্সিমাম গল্পগুলোই বেশি একটা ভালো লাগে না। কিন্তু এইটা ছিল, এই ধুরন্ধর ছিল একটু অন্যরকম। অর্থাৎ এখানে ডিরেক্টর আদিত্য দার তিনি একটু অন্যরকম গল্প সাজিয়েছেন, একটু অন্যরকম ডিটেইলস কিছু দেখাতে চেয়েছেন এবং তিনি সফল হয়েছেন। সো আমি বলব যে আপনারা ছবিটা যারা দেখেননি এখন পর্যন্ত, ছবিটা এখনই যান, যেভাবেই হোক ব্যবস্থা করে ছবিটা দেখে ফেলেন। এবং কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কোন জায়গায় ছবিটা ভালো লেগেছে এবং কোন জায়গায় খারাপ লেগেছে। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।